আচ্ছা ম্যাডাম, আমার বাবা মা কিভাবে মারা গেছে? আলতা দপ করে নিভে গেল। বিরস মুখে বলল, সেটা তো আমি জানি না রে মা, তোর মা বাবাকে আমি অনেক খুঁজছি। আলতা জানে তার ভাই বেঁচে আছে, কিন্তু ফারিসাকে সেটা বলতে চাইল না। ও যে কিছু না বুঝে নিজের বাবাকে ভুল বুঝবে। আলতার কথা শুনে ফারিসার মন খারাপ হয়ে গেল। আলতা বলল, আমাকে ফুফি বলে ডাকবি, বুঝলি? ফারিসা মাথা নাড়িয়ে সায় জানালো। তানজিম আর ইরা একটা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করেছে। ইরা যে টায়ার্ড ওকে দেখেই বোঝা যাচ্ছে। তানজিমের মেজাজ গরম হয়ে আছে বোনের এমন ছন্ন ছাড়া অবস্থা দেখে। এই কদিনে শরীরের হাড্ডি ছাড়া দেখি কিছু দেখা যাচ্ছে না। তোকে ডাক্তারি করতে হবে না, বান্দরবন যাবি তুই আজ এখন। ইরার টেবিলে মাথা দিয়ে থেকেই বলল, সেবার মধ্যে প্রকৃত সুখ। আমার ডায়লগ আমাকেই দিচ্ছিস? ইরা হেসে বলল, আজ বেশি টায়ার্ড লাগছে, প্রথম প্রথম তো, তাই এমনটা হচ্ছে। তুমি এত টেনশন করো না, টায়ার্ড হলেও একটা শান্তি পাচ্ছি, তুমি যেমন পাও। তানজিম হাসল। ইরা আবার বলল, তোমার এবার কি প্ল্যান ভাইয়া? ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তো ক্ষতিপূরণ দিতে পারবো না, যতটুকু পারবো চেষ্টা করব। এটা ছাড়া তো আর আমার কিছু করার নাই। জানো ভাইয়া, যাদের প্রিয় মানুষ মারা গেছে তাদের কান্না দেখলে কত কষ্ট হয়। একজন তার স্ত্রী সন্তানের বাঁচাতে ডক্টরের পায়ে ধরেছিল, খুব কান্না করেছিল, কিন্তু তাদেরকে বাঁচাতে পারিনি। পরে কাঁদতে কাঁদতে লোকটার স্ট্রোক হয়ে যায়। তানজিম দীর্ঘ শ্বাস ছাড়ল। বাইরের দিকে তাকিয়ে দেখল খা খা রৌদ্র, মেঘের আনাগোনা। শাওন কফি খেতে খেতে নিজের ভাবনায় মগ্ন ছিল। তৎক্ষণাৎ দূরের টেবিলে ইরাকে দেখতে পায় একটা ছেলের সাথে। ছেলেটার অবশ্য মুখ দেখা যাচ্ছে না। শাওন স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। ফেসবুকের নিউজ ফিড, টিভির প্রতিটা চ্যানেলে এখন হট খবর আগুন লাগা নিয়ে। শাওন এসব থেকে দূরে থেকে একটা রিফ্রেশ চাইছে। নিজেকে প্রপার সময় দিয়ে ব্যক্তিগুলোকে শাস্তি দিবে ও। ফারিসাকে পেয়ে আলতার খুশির অন্ত নেই। রাতে ফারিসা আলতার সাথে শুলো। ওর ঘুম আসছে না দেখে আলতা ফারিসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমা, ছটপট করিস কেন? ম্যাডাম, ফুপি রাগ করো না, একটু সময় লাগবে ফুপিটাকে অভ্যস্ত হতে। আচ্ছা বল, কি বলতে চাইছিস? বাবা মায়ের গল্প শুনতে ইচ্ছে করছে, বলো না ওরা কেমন ছিল। আলতা হেসে বলল, তাহলে শোন তোর বাবা মার প্রেম কাহিনী। ফারিসা আরাম করে শুয়ে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আলতা বলতে শুরু করলো, সময়টা তখন কারেন্ট ছিল না, ফোন ছিল না, ধীরে ধীরে আসছে সেইগুলো। চিঠি যোগও প্রায় শেষ। তখন কারোর কাছে একটা ফোন মানে সে বড়লোক। আমি ছিলাম চৌধুরী বাড়ির মেয়ে, দাদা জমিদার ছিল। সেই সুবাদে সকলে চিনত, সম্মান করত। আমরা ছিলাম 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। কিন্তু সময়ের সাথে বড় আপার মৃত্যু হলো। ফারিসা প্রশ্ন করলো, কিভাবে? সেটা একটা রহস্য। সুস্থ মানুষের হঠাৎ মৃত্যু তো সকলের দৃষ্টিতে পড়বে। সেই রহস্যের জট খুলতে সকালে উঠে পড়ে লাগলো। তারপর আমি একা, মেয়ে বাড়ির সকলে চোখে চোখে রাখতো। স্কুল কলেজে একা যেতে দিবে না, দিয়ে আসবে আবার নিয়ে আসবে। সে আরেক কি জ্বালা। ফারিসা মুখ টিপে হেসে বলল, তুমিও কি প্রেম করতে? আলতা চোখ ছোট ছোট করে তাকাতে গিয়েও হেসে ফেলে বলল, না, আমার ওসব প্রেম করতে ইচ্ছে করতো না, কিন্তু আমার একজনকে ভালো লাগতো। তোরা এখন ক্রাশ বলিস না ওটা? তাকে দেখলে লজ্জা পেতাম। আমার বাড়ি তার আসা যাওয়া ছিল অবাধ। হুট করে একদিন জানলাম তার সাথেই আমার বিয়ে। আজ সে আমার বর। ফারিসা লাফিয়ে উঠে বসে গালে হাত দিয়ে বলল, ও মা গো, ট্রু লাভ! কিন্তু তোমার বরকে তো কোনোদিনও দেখলাম না। আলতা লজ্জা পেল। পাজি মেয়ে বলে আলতা করে ফারিসার বাহুতে চাপড় মারল, বলল, আমার বর তোর ফুফা হয়। আচ্ছা আচ্ছা, তারপর বলো। তো আমাকে যে যেদিন ফ্রি থাকে নিয়ে আসে, আবার দিয়ে আসে। কলেজে উঠেছি প্রথম দিন, সেদিন ছোটদা আমাকে দিয়ে আসলো। তোর মা কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। তোর মায়ের সাথে খাতির অনেক বছরের, সেই স্কুল থেকে। তোর মাকে আমি প্রথমে সহ্যই করতে পারতাম না। শুধু আমাদের ঝগড়াঝাটি, মারামারি লেগেই থাকতো, তাও বসার জায়গা নিয়ে। ক্লাসে আমি ফার্স্ট গার্ল, আর তোর মাও
মোটামুটি স্টুডেন্ট, কিন্তু তোর মতো একেবারে পড়াশোনা ছেড়ে দেয়নি। ফারিসা আগ্রহ নিয়ে শুনছিল। যেই ওর পড়াশোনার কথা বলল, সেই মুখ বোতা হয়ে গেল। পাশ ফেরে শুয়ে বলল, আমাকে গল্প শোনানোর নাম করে অপমান করছো? থাক, গল্প শুনবো না আমি। এদিকে ফের তোকে অপমান করেও তো লাভ হয় না, পড়াশোনায় তো সেই ডাবাই পাস। আমি পরীক্ষার সময় পাস মার্ক তোলার জন্য পড়ি, তুমি জানো না তাই এইভাবে বলছো। থাক, অনেক হয়েছে, শোন। তারপর তোর বাবা আমাকে কলেজ দিতে গেল। তারপর তোর বাবা ছিল পড়াশোনা খেলাধুলায় অনেক ভালো। খেলাধুলার সুবাদে বেশিরভাগ সময় ঢাকা থাকতো, খুব কম বান্দরবানে আসতো। বাসার কেউ কিছু বলতো না। সেই গোছানো ভাই আমার তোর মাকে দেখে অগোছালো হয়ে গেল। ছোটদা ঘন ঘন বান্দরবান আসতে লাগলো। আমার সাথে খাতির করে তোর মায়ের সম্পর্কে সব জানলো। তোর মা চাকমা সেটা জানতো, কিন্তু কোন ধর্মের সেটা জানতো না। সেটা আমার কাছ থেকে জেনে এগুলো। কেন, মা কোন ধর্মের ছিল? ইসলাম ধর্মেরই ছিল, কিন্তু চাকমারা অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী হয়। সেজন্য তোর বাবা কনফিউশনে পড়ে গিয়ে আমার কাছ থেকে জানলো। আমি সব বুঝে ও না বুঝার ভান করে থাকলাম। তোর বাবা বাহানায় তোর মায়ের সাথে কথা বলতো। তোর মা ভাঙবে তবু মচকাবে না, কটকট করে তোর বাবার কথার উত্তর দিত। তোর বাবা যখন আসতো কিন্তু দেখা করতো না, তখন আমার কাছে চিঠি দিয়ে যেত। তোর মা অবশ্যই চিঠির উত্তর দিত না প্রথম প্রথম। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে তোর মাকে জব্দ করলো প্রেমে। বেশ কয়েকদিন মাখো প্রেম ছিল। আমি যে কি জেলাস ফিল করতাম, আমার প্রাণপ্রিয় বান্ধবী প্রেম করে পর হয়ে গেল। যাকে এরই মধ্যে চিঠি গুলো তোর মায়ের পরিবারের জেনে গেল। তোর মায়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজাখুঁজি শুরু হলো। তোর বাবা মা প্ল্যান করে পালিয়ে বিয়ে করলো, কিন্তু বিয়েটা দুই বাড়ির কেউ মেনে নিল না। দাদা বাসা থেকে তোর বাবাকে বের করে দিল। ওরা ঢাকায় গিয়ে ছোট সংসার পাতলো। আমি একা হয়ে গেলাম, অন্য ফ্রেন্ডদের সাথে মিশতে ইচ্ছে করতো না। তারপর আমারও বিয়ে হয়ে গেল। আমাকে শর্ত অনুযায়ী বিয়ের পর পড়াশোনা করতে দেওয়া হলো। তারপর 3 বছর পর শুনলাম তোর বাই হয়েছে। তারপর আর কোনো খবর পাইনি। কি হয়েছিল তোদের তাও জানি না। তারপর হঠাৎ একদিন খবরে কি? আলতা শুকনো ঢোক গিলে মিথ্যা বলল, তোদের অ্যাক্সিডেন্টের খবর। ভাগ্যক্রমে তুই বেঁচে ছিলি, খুঁজেছিলাম তোদের কিন্তু পাইনি। ফারিসা ফুপিয়ে কেঁদে উঠল। আমারও সবার মতো ভাই ছিল, বাবা মা ছিল, আমাকে আদর করতো ওরা, কিন্তু এখন আর আদর করে না কেন? ওদের সাথে আমাকে নিয়ে গেলে ভালো হতো না বলো? আলতা ফারিসাকে ধমকে উঠে বলল, কি সব যাতা কথা বলছিস? আমরা আছি না, আমার আরেকটা মেয়ে তুই। ফারিসা নিজের কান্না আটকাতে পারছে না। বাবা মাকে মিস করছে। আগে ছোটবেলায় অন্যের বাবা মা যখন সন্তানকে আদর করত, তখন এসব দেখে ছোট্ট ফারিসা এভাবে কাঁদতো বাসায় এসে। তারপর আস্তে আস্তে নিজেকে শক্ত করে নিয়েছিল। কিন্তু আজ আবার ছোট বাচ্চা ফারিসা হয়ে উঠল। তানজিম, ইরা আর ওদের বাবা রবিন কাজ শেষ করে 3 দিন পর আসলো। ওরা আসবে বলে আলতা আজ বাসায় রয়ে গেল, কলেজে আর গেল না। ফারিসারও যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আর কিছুদিন পর অন্য গার্লস কলেজের সাথে ওদের কলেজের ফুটবল প্রতিযোগিতা, তার জন্য প্র্যাকটিস চলছে। ওরা বাসায় আসলে কিছুটা শান্ত হয়ে আলতা সবটা জানালো। রবিন ইরা মানলেও তানজিম ডেকে বসলো, বলল, আম্মু এসব ট্র্যাপও হতে পারে, তুমি এত সহজে বিশ্বাস করছো কেন? দেখ, মেয়েটার সব খোঁজ খবর নিয়ে আমি শিওর হয়েছি। ও বলার পরও আমি ওর স্টুডেন্ট ইনফরমেশন চেক করেছি। আমি এতটাও বোকা নই। তানজিম বুঝলো আলতা রেগে যাচ্ছে, তাই উঠে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু রাগ করো না, দেখো হুট করে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসলো, এমনিতেও তো শত্রুর অভাব নেই। ইরা ফোরন কেটে বলল, তোমার ছেলে সন্দেহবাতিক রোগে ধরেছে। তানজিম রোগ ভাঙালো। ইরা পাত্তা দিল না, বলল, তা আম্মু, কই মেয়েটা? বাসায় আসা পর্যন্ত দেখলাম না তো।
দেখবি কিভাবে? ও তো বাসায় নেই, কদিন পর একটা প্রতিযোগিতা আছে, এটাই যদি জিতে তাহলে অন্য জেলার সাথে খেলার সুযোগ পাবে। কিসের প্রতিযোগিতা? ফুটবল, এমনিতেও অনেক খেলাধুলায় অ্যাক্টিভ। বাহ, তাই নাকি? নাম কি মেয়েটার? ফারিসা চৌধুরী। ওরা আরো গল্প গুজব করতে করতে দুপুরের খাবার খেয়ে শেষ করলো। ফারিসা মন মেজাজ খারাপ। ওরা যখন মাঠে খেলাধুলা করছিল তখন অসাবধানতাবশত আইসিটি ম্যাডাম ওখান থেকে যাচ্ছিল, তখন ওনার সাথে ধাক্কা লাগে ফারিসার। সরি বলে নিজের দোষ স্বীকার করলেও তিনি তা মানে না। আইসিটি ম্যাডাম তাকে সহ সকলকে যা নয় তাই বলে অপমান করেছে। তার শাড়িটা নাকি তার গায়ের ময়লায় নষ্ট হয়ে গেছে। এই ম্যাডামের অহংকারের শেষ নেই। কথায় কথায় লেকচার দেয়। তিনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না তিনি। ফারিসাও ম্যাডামকে মুখের ওপরে বলে এসেছে, এত বিদ্যা গিলে কি হবে যদি সেই বিদ্যার মূল্যই না দিতে পারলেন। ম্যাডাম রেগে বোম হয়ে আছে। কিছুক্ষণ চিল্লাপাল্লা করলেও লাভ হলো না। আরও মেয়েরা এগিয়ে আসলো ফারিসার সাথে। ম্যাডাম একটু দমে গিয়ে জায়গা থেকে প্রস্থান করার আগে বলে গেল, তোমাদেরকে দেখে নিব। সব কটাকে কলেজ থেকে না বের করলে আমার নামও সালমানা। যান, যা ইচ্ছে করুন, ফারিসা ভয় পাই না। এমনিতেই পড়াশোনা ভালো লাগে না, না করলে হয় না তাই করি। আর আপনি স্টুডেন্টদের ভুল ভালো অঙ্ক করান, আপনার মুখে এত বড় বড় কথা মানায় না। সালমা রাগে গজগজ করলো। ফারিসার কথা শুনে অবাক না হয়ে পারল না। এদিকে আর কোনো টিচার ও এসব নিয়ে কিছু বলল না। ওনারা সালমা ম্যাডাম সম্পর্কে অবগত। তার বাজে ব্যবহারের জন্য বারবার ওয়ার্ন করা হয়, তবুও তার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ফারিসা ফিরল মাগরিবের আজানের আগে। দরজা খোলাই ছিল। ক্লান্ত শরীরে সোফায় বসে জিরিয়ে নিতে, কিন্তু 5 মিনিট না যেতেই ওর চোখ লেগে গেল, তলিয়ে গেল ঘুমের দেশে। তখনই আচমকা ডাকে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। বিরক্তিকর দৃষ্টিতে তানজিমের দিকে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলল, এই জানেন না, ঘুমন্ত মানুষকে সায়ের মতো চিৎকার দিয়ে ডাকতে নেই? অশিক্ষিত মূর্খ লোক কোথাকার। আমার নামটাও মনে রাখতে পারে না, গন্ডমূর্খ। কথাগুলো বলে গটগট করে রুমে চলে গেল। তানজিমের বিস্ময়ে তাকিয়ে রইল ফারিসার চলে যাওয়ার পানে। কিছু বলবে তার সুযোগ বা সময়টাই দিল না। পরক্ষণে তানজিমের মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটার সাথে তার কি শত্রুতা? যখনই কথা বলতে যায় তখনই মেয়েটা ঘোল খাইয়ে চলে যায়। তানজিম মনে মনে ঠিক করে নিল এই মেয়েকে আর ছাড় দেবে না। কিছু বলে না দেখে মাথায় চড়ে বসেছে। ফারিসা ফ্রেশ হয়ে মাথাটাও মুছল না, এতটাই ক্লান্ত লাগছে ওর, ওভাবেই ঘুমিয়ে পড়ল। আলতার কাছে সালমা ফারিসার নামে কমপ্লেন করেছে। আলতা জানে সালমা কেমন, এও জানে ফারিসা কেমন। দুজন দুই মেরু ঠুকাঠুকি লাগবে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ফারিসা যে ম্যাডামের সাথে বেয়াদবি করবে এটা আলতা মেনে নিতে পারল না। টিচার মানুষের সাথে এমন করা কোনো ভালো স্টুডেন্টের কাজ না। আলতার স্বভাববশত রেগে গেল। নিচে এসে ফারিসার ব্যাগ ড্রয়িং রুমে দেখে নিশ্চিত হলো ফারিসা এসেছে। তানজিম নামাজ পড়তে যাবে বলে অজু করে ড্রয়িং রুমে এসে বলল, আম্মু ওই মেয়েটাকে আমার সাথে বেয়াদবি করতে বারণ করবে। আমি মেয়েদের গায়ে হাত দিই না, সম্মান করে বলে যে ছেড়ে দিছি এমনটা না। আলতা আশ্চর্য হয়ে বলল, কেন, কি করেছে? সেই প্রথম দিন থেকে দেখছি আমার সাথে অকারণে খ্যাটখ্যাট করে। মেজাজ দেখালো, আমার সাথে ওর কি শত্রুতা? একটু অমন বাচ্চা পাগল, রাগ করিস না আব্বু। বাচ্চা বাচ্চা মেয়ের এত কথা কিসের? আমার জাস্ট মাথা গরম করে দিছে। আচ্ছা বাবা তুই যা, আমি ওকে বকে দিব। আলতা আলতো হেসে বলল। তানজিম চলে গেল। আলতা তানজিমের যাওয়ার দিকে তাকিয়ে বলল, সবকটা পাগল। ফারিসার সাথে থাকলে যে কেউ পাগল হতে বাধ্য। আমার শান্ত ছেলেটা মেয়েটার কারণে রেগে গেল। মেয়েটা ওকে যে করে না। আলতা ফারিসার রুমে গিয়ে দেখল সে ঘুমে বিভোর, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আলতার মায়া হলো, ডাকলো না। চুলগুলো মুছে দিতে ও রুম থেকে চলে আসলো। 2 ঘন্টা ঘুমিয়ে ফারিসা উঠল। উঠতে ইচ্ছে করছিল না, কেননা এখন বেশি ঘুমালে রাতে আর ঘুম আসবে না। পেঁচা পাখির মতো জেগে থাকতে হবে সারা রাত। ঘুমিয়ে এখন ফ্রেশ লাগছে। নিচে এসে দেখলো আলতা, পল্লবী, ইরা, তানজিম সকলে গল্প করছে।
তানজিম অবশ্য গল্প করছে বললে ভুল হবে, ভ্রু কুঁচকে ফোনে কি যেন দেখছে। সে বিরক্ত, এটা বেশ স্পষ্ট। ফারিসাকে দেখে ইরা বলল, ও মা, এটা ফারিসা? কিউট বাচ্চা মেয়ে, একদম চিনারা যেমন হয় ঠিক তেমন। ফারিসা ছোট ছোট চোখ দিয়ে পিট পিট করে তাকিয়ে রইল সামনের মেয়েটার দিকে। মেয়েটার যেন সবকিছু পারফেক্ট, রূপের কোনো খুঁত নেই, একেবারে সিনেমার নায়িকাদের মতো। ফারিসা বিমোহিত হয়ে প্রশ্ন করল, তুমি কি নায়িকা? তুমি কত সুন্দরী। ওদের কথা শুনে তানজিম তাকালো ওর দিকে। ফারিসার দিকে তাকাতেই দেখলো ঘুম থেকে উঠে আসা, ফোলা চোখ মুখ, হালকা কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে পিঠ ছড়িয়ে পড়ে আছে। তানজিমের কাছে মেয়েটার এমন রূপ পছন্দ হলো না। মন বলল, বিশ্রী বিশ্রী বিশ্রী। এমন রূপ কিউট সুন্দর বলার কি আছে? তানজিম পর মুহূর্তে মনকে বোঝালো, এভাবে বলতে নেই, আল্লাহর সকল সৃষ্টি সুন্দর। ফারিসা তানজিমের দিকে না তাকানোর চেষ্টা করছে, কিন্তু লোকটার দিকে কোনা চোখ বারবার চলে যাচ্ছে। মনে মনে বলল, যেই না ঢঙের ছিঁড়ি হো। আলতা কথার মাঝে বলল, আজ কলেজে কি হয়েছিল? কি করেছো তুমি? ফারিসা ভরকে গেল। আলতা সবসময় তুই করে ডাকে, হঠাৎ তুমি করে ডাকার কারণ বুঝতে পারছে না। আলতার দিকে তাকিয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে। ও বুঝলো আলতা রেগে আছে, তাই বোকার মতো হেসে বলল, হ্যাঁ, তুমি জানো না? আমি তোমার কাছে জানতে চাইছি। খেলা প্র্যাকটিস চলছিল, তখন ওই সালমা ম্যাডাম চলে আসে, মাঠের মাঝ দিয়ে যাচ্ছিল। বুঝতে পারিনি, ধাক্কা লেগে গিয়েছিল। সরি বললেও যা তা বলছিল, তাই আমিও বলে দিয়েছি অশিক্ষিত ম্যাডামকে। তানজিম রক্তিম চোখে তাকিয়ে বলল, সবাই অশিক্ষিত আর তুমি খুব শিক্ষিত। হ্যাঁ, আপনার মতো তো আর এক নাম বারবার বলা লাগে না আমাকে, আমি একেবারেই মনে রাখতে পারি। বেয়াদব মেয়ে, বড়দের সম্মান দিতে জানো না? দিতে জানি, কিন্তু মানুষের ব্যবহার বুঝে সম্মান দিন। অপাত্রে আমি আমার মূল্যবান জিনিস ঢালি না। আলতা তখন ছেলের রেগে যাবার কারণ বুঝলো। হতভম্ব হয়ে গেল দুজনের ঝগড়া দেখে। পল্লবী রেগে বলল, আলতা, এই মেয়েকে চুপ করতে বল। কি সব শুরু করেছে? প্রথমে তানজিমের নামে বাজে বাজে কথা বলেছিল, হেসে উড়িয়ে দিয়েছিলাম, তাই বলে বারবার। ফারিসা চুপ হয়ে গেল, মন খারাপ হলো। ইরা বলল,